হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা বোটানির কোষ রসায়নের লেকচারগুলো দেখতেছিলাম। অলরেডি একটা লেকচার আমরা দেখছি। প্রথম লেকচারে আমরা পেন্টোজ পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা হেক্সোস থেকে শুরু করব। ওকে, সো তোমাদের যদি আগের লেকচারগুলোর কথা মনে থাকে, তাহলে মনে হয় তোমরা পেন্টোজ পর্যন্ত এখন আঁকতে পারবা, তাই না? রাইট। আচ্ছা, সো আসো আমরা শুরু করি হেক্সোস থেকে। আচ্ছা, আমাকে বলো তো, হেক্সোসের মধ্যে কোন সুগারগুলো আমরা পড়ছিলাম? অ্যালডো হেক্সোসের মধ্যে গ্লুকোজ পড়ছিলাম, আর কিটো হেক্সোসের মধ্যে আমরা ফ্রুক্টোজ পড়ছিলাম, তাই না? তো সেইগুলো আজকে আমরা একটু এঁকে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম হেক্সোস মানে কি? 6টা কার্বন, রাইট? এরকম 6টা কার্বন থাকবে। আচ্ছা, এবং অ্যালডো হেক্সোস মানে এখানে কার্যকরী মূলক হিসেবে আছে সিএচও। তাহলে আমরা কি করলাম? প্রথম কার্বনকে এরকম ভাবে সিএচও বানাই দিলাম। ওকে, এখানে প্রথম কার্বনকে আমরা সিএচও বানাই দিলাম, এবং শেষ কার্বনকে আমরা কি বানাবো? CH2OH। ওকে, আর কি বলছিলাম বলতো? ডান দিকে OH, ডান দিকে OH, এবং বাম দিকে এইচ, তাই তো? এরকম আমরা বলছিলাম। এখন এখানে আমাদের আরেকটা কথাও মাথায় রাখতে হবে। সেটা কি? এটা একটা ডি গ্লুকোজ। ওকে, এটা একটা ডি গ্লুকোজ। আমরা আমাদের বডির ভিতরে কখনোই এল গ্লুকোজ খুঁজে পাই না। হ্যাঁ, প্রকৃতিতে এল গ্লুকোজ পাওয়া যায় না। সো ডি গ্লুকোজ বলতে কি বোঝায়? আমরা এটা পড়ছিলাম যে কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কেন্দ্র, তার ওএসটা কোথায় আছে দেখো। এখানে কাইরাল কেন্দ্রকে, ওর চারটা হাতে চারটা ভিন্ন জিনিস, ওর চারটা হাতে চারটা ভিন্ন জিনিস, তাই না? এগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করা শিখছি, নতুন করে আমরা শিখতেছি না। তাহলে এইটা আমাদের দূরবর্তী কাইরাল কেন্দ্র। কারণ দেখো, ওর চারটা হাতে চারটা ভিন্ন জিনিস আছে, বাট এই কার্বনের চারটা হাতে কিন্তু চারটা ভিন্ন জিনিস নাই, দুইটা কিন্তু হাইড্রোজেন আছে। সো আমরা এটাকে কাইরাল কেন্দ্র বলবো না। কাইরাল কেন্দ্র কোনটা? এই যে 5 নাম্বার যে কার্বনটা আছে সেইটা। তার ওএসটা আমি দেখতে পারতেছি কি ডান দিকে আছে, তাই না? এই জন্য সেটা কি হয়ে যাবে? ডি গ্লুকোজ হয়ে যাবে। ঠিক আছে। এল হইলে কি হতো বলতো? এই ওএসটা চলে আসতো বাম দিকে, হাইড্রোজেনটা চলে আসতো ডান দিকে, তাই না? আঁকতে পারবা? আচ্ছা, তো এখন এখানে আরেকটা সূক্ষ্ম সমস্যা আছে। সেটা কি? সেটা এই যে আমি যে অণুটা আঁকছি, এটা একটা হেক্সোস সুগার, ঠিক আছে, বাট এটা কিন্তু গ্লুকোজ না। গ্লুকোজ কোনটা হয়? মনে রাখতে হবে, যদি আমাদের 3 নাম্বার কার্বন, দেখো তো এটা কি 3 নাম্বার কার্বন না? এটা আমাদের এক, এটা দুই, কার্যকরী মূলক থেকে আমরা গণনা শুরু করি, এটা আমাদের 3 নাম্বার কার্বন, তাই না? সো এই 3 নাম্বার কার্বনের ওএসটা কোথায় আছে বলো তো? এই 3 নাম্বার কার্বনের ওএসটা কিন্তু বাম দিকে থাকে। বুঝতে পারছো? বাম দিকে থাকে, রাইট? যদি একটা কার্বনের ওরিয়েন্টেশন ভিন্ন রকম হয়, উল্টো হয়, সেই ধরনের অণুগুলোকে আমরা এপিমার বলি। তো যাই হোক, এত কঠিন করে আমরা চিন্তা করবো না, জাস্ট মাথায় রাখবো হেক্সোজ আমি আগের নিয়মে আঁকবো। জাস্ট 3 নাম্বার কার্বনের ওএসটাকে বাম দিকে সরাই দিব। তাহলে যে অণুটা আমি পাবো সেটা কি হয়ে যাবে বলতো? সেটা হয়ে যাবে গ্লুকোজ। বুঝছো? ডি গ্লুকোজ। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো, আমি যদি এটার রিং স্ট্রাকচারটাকে আঁকি, না, যদি আমি এটার রিং স্ট্রাকচারটাকে আঁকি, তখন দেখতে কিরকম হবে? হ্যাঁ, ধরলাম এরকম ভাবে আমি একটু কপি করে নিলাম। এখন রিং স্ট্রাকচারের জন্য আমরা কি করতাম বলতো? কার্যকরী মূলকের সাথে দূরবর্তী কাইরাল কেন্দ্র, সেটাকে আমি অ্যাড করে দিতাম, তাই তো? সেটাকে আমরা কি করতাম বলতো? একটা দাগ দিয়ে আমরা অ্যাড করে দিতাম। হ্যাঁ, এবং সেখান থেকে এখান থেকে ওএসটাকে আমি সরাই নিতাম। এগুলো কি মনে আছে তোমাদের? গত লেকচারের পড়া, যদি মনে না থাকে আবার আমার প্রথম লেকচারটা দেখে নিতে পারো। ওকে। আচ্ছা, তো এই ধরো অক্সিজেন আমি নিলাম, আর এখানে আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, ওর তো 5টা হাত হয়ে গেছে, প্রথম কার্বনটার 4টা হাত বানাইতে হবে। তাহলে কি করতে হবে? এই ডাবল বন্ড অক্সিজেনের একটা বন্ধন আমাকে কমায় ফেলতে হবে। হয়ে যাবে কি? অক্সিজেন সিঙ্গেল বন্ড। আর এখানে যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা এইখানে চলে আসে, ও এইচ হয়ে যায়, তাই না? তারপর আমি কি করব? এখানে রিং তৈরি করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, 1 এবং 5 এদের মধ্যে কি আছে? অক্সিজেন একটা বন্ধন তৈরি আছে, তাই না? দেখো, এই যে এক, এই যে অক্সিজেন, আর এই যে 5 নাম্বার কার্বনটা, তাই না? তাহলে আমি কি করব? এরকম ভাবে একটু তৈরি করার চেষ্টা করব। এই দেখো, আমাদের 1 নাম্বার কার্বন, এই যে আমাদের অক্সিজেন, এই যে আমাদের 5 নাম্বার কার্বনটা, বুঝছো? এটা আমাদের 1 নাম্বার কার্বন। আমি যদি একটু ছোট্ট করে লিখে দিই, 1 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। তোমার কিন্তু এভাবে পরীক্ষার হলে লেখার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা, এরপর চলে আসো তোমার এই যে 2 নাম্বার কার্বনটা। 2 নাম্বার কার্বনটা সেটা কি একের সাথে যুক্ত? এই যে দুই। ওকে, তারপর তিন, তারপর চার, আর তারপর 5। 5-এর সাথে কি আছে বলতো? 6 নাম্বার কার্বনটা আছে। এরপর আবার সেম নিয়ম, যদি আমরা এই যে এরকম ভাবে যে ব্র্যাকেটের মতো করে আঁকলাম, এটার ভিতরে আমরা যা পাবো তাকে আমি নিচে লিখবো, তাই না?
রাইট? তাহলে দেখো 2 নম্বরের ওএইচটা নিচে আছে, তার আমি কি করলাম, ওএইচটাকে নিচে দিয়ে দিলাম, তাই না? তাহলে হাইড্রোজেনটা বাই ডিফল্ট উপরে যাবে। 3 নম্বরের হাইড্রোজেনটা কিন্তু ভেতরে আছে, তাহলে আমি হাইড্রোজেনটাকে নিচে দিব, ওএইচটা উপরে চলে যাবে, তাই না? 4 নম্বরের ওএইচটা নিচে আসবে, হাইড্রোজেন উপরে যাবে। 5-এ দেখো একটা হাইড্রোজেন আছে, সেটা ছোট্ট করে ভিতরে লিখে দিলাম। হ্যাঁ, আর তো মনে কিছু নাই, আর এটা হচ্ছে CH2OH, তাই না? আচ্ছা, তারপর কি বলছিলাম ভাইয়া, অ্যানোমারিক কার্বনের কথা মনে হয় আমি বলছিলাম। সো অ্যানোমারিক কার্বনটা কি প্রথম কার্বন, হ্যাঁ? যেই কার্বনের ওএইচটা নিচে থাকলে আমি তাকে কি বলবো, আলফা বলবো, উপরে থাকলে বিটা বলবো। তাহলে দেখো এই যে ওএইচটা আমি দেখতে পারতেছি এখানে, এই ওএইচটা যদি প্রথম কার্বনের নিচে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, আলফা হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে। রাইট? তাহলে এটা কি হয়ে গেল, আলফা ডি গ্লুকোজ। বুঝতে পারছো, আলফা ডি গ্লুকোজ। ইজ ইট ক্লিয়ার? আশা করি একটু আমরা বুঝতে পারছি। এবার একটু চিন্তা করে দেখো বিটা ডি গ্লুকোজটা কিরকম হবে। হুম, বিটা ডি গ্লুকোজ আবার প্রকৃতিতে পাওয়া যায়, এটা আবার খুব রেয়ার না। ওকে, তো বিটা ডি গ্লুকোজের ওইসটা চলে আসবে উপরে, হাইড্রোজেনটা চলে আসবে নিচে, তাই না? ওইসটা চলে আসলো উপরে, হাইড্রোজেনটা চলে আসলো নিচে, তাহলে হয়ে গেল কি বলো, হয়ে গেল বিটা ডি গ্লুকোজ। ওকে, বিটা ডি গ্লুকোজ। তাহলে পুরো বিষয়টাই কার উপর ডিপেন্ড করতেছে, প্রথম কার্বন বা অ্যানোমারিক কার্বনের ওইচের অবস্থানের উপর ভিত্তি করে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে এই গ্লুকোজের কাহিনী শেষ হলো। এবার চলে আসো আমরা একটু ফ্রুক্টোজটা দেখি। এখানে আরেকটা কথা আমি বলে নেই, হয়তো এখন বুঝতে কষ্ট হবে। এই যে আমাদের যে রিংটা তৈরি হলো, এই রিং এর ভিতরে কতগুলো কার্বন আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, এবং বাইরে কয়টা আছে, একটা। যেখানে রিং এর ভিতরে 5টা কার্বন, বাইরে একটা কার্বন, সেই ধরনের কাঠামোকে আমরা কি বলি, পাইরানোস কাঠামো। ওকে, তাকে আমি কি বলবো, পাইরানোস কাঠামো। আর ভিতরে 5টা, বাইরে একটা। ওকে, আচ্ছা, এবার চলে আসো ভাই ফ্রুক্টোজের মধ্যে। ওকে, এবার চলে আসো ভাই ফ্রুক্টোজ। তাহলে দেখো এটা কিন্তু একটা কিটো হেক্সোস, তার মানে এখানে 6 কার্বন থাকবে, কোয়াইট অবভিয়াস কথা। বাট কার্যকরী মূলক হিসেবে এখানে কিটোন গ্রুপটা থাকবে। এটা আমরা পড়ছিলাম, কিটোন গ্রুপ কখনোই 1 নাম্বার কার্বনে হয় না, 2 নাম্বার কার্বনে হয়। অ্যালডিহাইডে আমরা কি করতাম বলতো, লাস্টেরটাকে CH2OH বানাইতাম, এখানে প্রথম আর শেষেরটাকে, ফার্স্টেরটা আর লাস্টেরটাকে আমরা CH2OH বানাবো। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে 1 নাম্বার, 2 নাম্বার আর 6 নাম্বার, এদের কিন্তু কাইরাল কেন্দ্র হওয়ার কোনো পসিবিলিটি নাই, তাই না? দেখো 1 আর 6 কথা তো খুব ক্লিয়ার ভাই, দুইটা হাইড্রোজেন আছে, সেম সেম হয়ে গেছে, হবে না। আর 2 নাম্বারে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড হইলে আরো আগে হবে না। বাকিগুলা কি করবা বলতো, ডান দিকে ওইচ বসাবা, ডান দিকে ওইচ বসাবা, হ্যাঁ, ডান দিকে ওইচ বসাবা, আর বাম দিকে হাইড্রোজেন বসাবা। ওকে, বাম দিকে হাইড্রোজেন বসাবা। এবং এটা কি হয়ে যাবে বলতো, এই যে দেখো দূরবর্তী কাইরাল কেন্দ্র, তাই তো? সবচেয়ে কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরে কে আছে, 5 নাম্বার কার্বনটা না? এটা তো 5 নাম্বার কার্বন। এর ওএসটা কোথায় আছে বলতো, ডান দিকে আছে। ডান দিকে আছে, তাই এটা কি হয়ে যাবে, ডি ফ্রুক্টোজ। ওকে, ডি ফ্রুক্টোজ, ডি ফ্রুক্টোজ। বোঝা গেল কি বিষয়টা? আচ্ছা, এবং আর কি বলছিলাম বলতো, 3 নাম্বার কার্বনে আবার একটা আমাদের কাপঝাপ করতে হয়। 3 নাম্বার কার্বনের ওএসটা বাম দিকে থাকে। হুম, ওএসটা বাম দিকে থাকে এবং হাইড্রোজেনটা ডান দিকে থাকে। ওকে, এটা কি মনে আছে তোমাদের? এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইবার তাহলে একটু আমরা বুঝলাম, তাহলে এল ফ্রুক্টোজ আমাদের দেখার দরকার নেই, এসব আমরা আগেই আলোচনা করছি। এবার আমরা জাস্ট রিং স্ট্রাকচারটাকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, রিং স্ট্রাকচারটা কিরকম হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। তো রিং এর জন্য কিন্তু সেম কথা, আমরা কার্যকরী মূলকের সাথে দূরবর্তী কাইরাল কেন্দ্র সেটাকে আমরা অ্যাড করব। তাহলে দেখো কার্যকরী মূলক এখানে 2 নাম্বার কার্বনটা, তাই না? তাহলে এই 2 নাম্বার কার্বনের সাথে আমি দূরবর্তী কাইরাল কেন্দ্র 5 নাম্বার কার্বনটাকে ওই অক্সিজেন দিয়ে অ্যাড করে দিব। বুঝতে পারছো, অক্সিজেন দিয়ে আমি কি করব, অ্যাড করে দিব। তাহলে আমি চিন্তা করলাম এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এখন ওই নতুন অক্সিজেনকে ধরার জন্য একটা হাত খালি করলো, তাই না? নাহলে তো হাত 5টা হয়ে যায় ভাই, দেখছো? এখানে যদি ডাবল বন্ড দিতাম তাহলে কি হাত 5টা হয়ে যেত না? তো আমি একটা হাত ভাঙলাম যাতে আমি নতুন করে একটা অক্সিজেনের বন্ধন তৈরি করতে পারি। বুঝতে পারছো, এইটা হচ্ছে এখানে যুক্ত হবে। তাহলে এখান থেকে অলরেডি দেখো অক্সিজেনটা আমি ইউজ করে ফেললাম। আর হাইড্রোজেনটা কই যাবে বলো তো, হাইড্রোজেনটা ওই যে কার্যকরী মূলকে যে অক্সিজেনের হাতটা খাইলে হলো তার সাথে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এইবার তুমি রিংটা আঁকো। তুমি যদি গ্লুকোজের মধ্যে দেখো, সেখানে কিন্তু আমি 1-এর সাথে 5-এর রিং তৈরি করছিলাম, কারণ কার্যকরী মূলকটা 1-এর সাথে যুক্ত, বা 1 নাম্বার কার্বনটাই কার্যকরী মূলক। বাট এখানে আমি 1-এর সাথে 5 করব না, বরঞ্চ 2-এর সাথে 5 করব, কারণ কার্যকরী মূলকটা কোথায় আছে বলতো, 2 নাম্বার কার্বনে আছে। তাই তো, দেখো এখানে কিন্তু 2 নাম্বার কার্বনে আছে, এটা এটা একটু মাথায় রাখতে হবে। তোমরা এটা কমনলি ভুল করো। তাহলে তুমি কি করবা, 2 আর 5 কাকে লিখবা, তাই না? এই যে দেখো 2 নাম্বার কার্বন, আর এই যে দেখো হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। ঠিক আছে,
ওকে, বোঝা গেল কি? তাহলে এটা আমাদের বললাম 2 নাম্বার, আর এটা ধরো আমাদের 5 নাম্বার, তাই না? এবার 2 এর সাথে কে যুক্ত আছে বলো? এই যে 3 নাম্বার যুক্ত আছে, তারপর 4 যুক্ত আছে, তাই তো? 2 এর সাথে 3 যুক্ত, তারপর হচ্ছে 4 যুক্ত, 4-এর সাথে 5, 5-এর সাথে 6। তাহলে এক কই? এক তো আবার 2 এর সাথে যুক্ত, তাহলে বসায় দাও। 2 এর সাথে 1কে তুমি যুক্ত করে দিলা। তাহলে এই 6 নাম্বারটা CH2OH, এই 1 নাম্বারটা CH2OH। ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি কি করবা? ব্রাকেটের ভিতরে যেটা আছে, মানে ব্রাকেট বলতে এই যে তোমার এখানে বাঁকা করে যে অক্সিজেনের বন্ধনটা দেখাইলাম, এটাকে আমি ব্রাকেট বললাম সংক্ষেপে। এটার ভিতরে যেটা আছে সেটা নিচে থাকবে। তাহলে দেখো 3 নাম্বারের হাইড্রোজেনটা কই আসবে? নিচে আসবে। হ্যাঁ, আর হাইড্রোক্সিলটা উপরে যাবে। 4 নাম্বারের হাইড্রোক্সিলটা নিচে আসবে, হাইড্রোজেনটা উপরে যাবে। এখানে 5 নাম্বারে হাইড্রোজেনটা নিচে যাবে, কারণ এখানে আমি তো হাইড্রোজেন ছাড়া আর কিছু দেখতে পারতেছি না। হ্যাঁ, তাহলে মোটামুটি গেল। এরপর বলো, এটা কি আলফা ডি নাকি বিটা ডি? আমরা কি বলতেছিলাম? আমি অ্যানোমারিক কার্বনের দিকে তাকাবো, অর্থাৎ যেই কার্বনের ওএইচটা দিয়ে আমরা আলফা বিটা নির্ধারণ করতে পারি। এখানে কিন্তু 1 নাম্বার কার্বনটা আর অ্যানোমারিক কার্বন রইলো না। হ্যাঁ, কারণ কি দেখো, রিং কিন্তু সে তৈরি করে নাই, রিং কে তৈরি করছে? 2 নাম্বার কার্বনটা। এই জন্য এখানে 2 নাম্বার কার্বনটা হয়ে যাবে অ্যানোমারিক কার্বন। তাহলে 2 নাম্বার কার্বনের যে ওএইচটা আছে, এই ওএইচটা যদি নিচে থাকে তাহলে হয়ে যাবে আলফা। এই ওএইচটা নিচে থাকলে হয়ে যাবে কি? আলফা ডি ফ্রুক্টোজ। আর যদি ওএইচটা উপরে থাকতো তাহলে হয়ে যেত কি? বিটা ডি ফ্রুক্টোজ। ওকে, এটা যদি উপরে থাকতো তাহলে কি হয়ে যেত বলো? বিটা ডি ফ্রুক্টোজ। ওকে, তাহলে আমি এখানে একটু, হ্যাঁ, এই যে সিএস টু ওএইচটা এখন নিচে চলে আসবে, আর ওএইচটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কি বলো? বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে ওএইচটা এখানে চলে যাবে উপরে, আর সিএস টু ওএইচটা চলে আসবে নিচে। বিষয়টা কি বোঝা গেছে? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার আমাকে বলো, এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, এটা এটা কি ধরনের স্ট্রাকচার? এটা হচ্ছে ফিউরানোস স্ট্রাকচার। হ্যাঁ, ফিউরানোস স্ট্রাকচার কিভাবে সহজে মনে রাখা যায়? ফ্রুক্টোজ, ফিউরানোস। ওকে, আমরা এইভাবে মনে রাখি, ফ্রুক্টোজ ফ্রুট সুগার, ফিউরানোস, ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা যায়, এবং ফিউরানোজ আমি বলতে পারি। কেন ফিউরানোস ভাই? তুমি যদি এখানে রিংটার দিকে একটু তাকাও, তাহলে দেখতে পারবা কি, রিং এর ভেতরে আছে 4টা কার্বন। হ্যাঁ, রিং এর ভেতরে আছে এরকম ভাবে 4টা কার্বন, এবং বাইরে আছে কয়টা কার্বন বলো? বাইরে কিন্তু আছে 2টা কার্বন, এখানে একটা আর এখানে একটা। তাহলে পাইরানোজে বাইরে থেকে একটা, ভেতরে থাকে 5টা। ফিউরানোজে বাইরে থেকে 2টা, ভেতরে থাকে 4টা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি আমরা এই গ্লুকোজ ফ্রুক্টোজের কাহিনীগুলো বুঝলাম। যদি বুঝে থাকে ভাইয়া, তাহলে মনে হয় আমরা এখান থেকে পড়াগুলো এখন খুব ইজিলি আয়ত্ত করতে পারবো, তাই না? তো এগুলো হচ্ছে নতুন করে কিছু পড়ার নাই, জাস্ট আমি তোমাদের একটু রিভাইজ করাই দিচ্ছি। তাই তো? এই দেখো, হেক্সোজে 6টা কার্বন থাকবে। অ্যালডোস সুগার কি আছে? গ্লুকোজ মেনলি আমরা পড়ি, এছাড়াও কিন্তু ম্যানোজ আছে, গ্যালাক্টোজ আছে, হ্যাঁ, আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, এখানে হচ্ছে কিছু বর্ণনা দেওয়া আছে। হুম, দেখো, এই যে আমাদের গ্লুকোজ, বা এটাকে আমরা কি বলতে পারি? ডেক্সট্রোজ বলতে পারি, তাই তো? ডেক্সট্রিন নামে একটা অলিগোস্যাকারাইড আছে, তাকে ভাঙলে আমি ডেক্সট্রোজ পাবো। এখানে কার্যকরী মূলক হিসেবে সিএইচও থাকবে, এবং এটা একটা রিডিউসিং সুগার। এটা আমরা গত লেকচারে বলছি, রিডিউসিং সুগার বলতে কি বোঝায়। কোথায় পাওয়া যাবে? পাকা ফল এবং মধুতে পাওয়া যাবে। ঠিক আছে, মধুতে আমরা 3টা মনোস্যাকারাইডের কথা একটু ভালো করে মনে রাখবো। হ্যাঁ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। বাট প্রধান কাঁচামাল কে বলতো? মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। একটু পরে যখন আমরা সুক্রোজটা পড়বো তখনই দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, পাকা আঙুরে আমরা গ্লুকোজ কত ভাগ পাবো? 12 থেকে 30 ভাগ, তাই না? এই ভাগ বলতে আসলে কি বোঝায়? ডাব্লিউ/ভি। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে মেনলি ডাব্লিউ/ভি সলিউশন। 100 ml আঙুরের রসে তুমি ধরো হচ্ছে 12 থেকে 30 গ্রাম গ্লুকোজ পাবা। এটা কিন্তু অনেক বেশি একটা পরিমাণ। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। তাহলে বিষয়টা কি আসলো? গ্লুকোজ হয়ে গেল, গ্লুকোজ হয়ে গেল গ্রেপ সুগার। হ্যাঁ, গ্লুকোজ হয়ে গেল কি বলতো? গ্রেপ সুগার। আর অলরেডি আমরা বলছিলাম কি, ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার। ওকে, ফ্রুক্টোজ কি বলতো? ফ্রুট সুগার। ওকে, তাহলে কিভাবে মনে রাখতে পারো? GGFF এভাবে মনে রাখা যায় কিন্তু। হ্যাঁ, বা গ গ ফ ফ, এভাবে তোমরা মনে রাখতে পারো। এটা তোমাদের বিষয়। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসো। এরপর দেখো কি বলছে এখানে। শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, মানে আমরা প্রথমে কি করি? গ্লাইকোলাইসিসে কিন্তু গ্লুকোজ নিয়ে ভাঙাটা শুরু করি, তাই না? গ্লাইকোলাইসিসে নর্মালি সুক্রোজ বা অন্য কোনো কার্বোহাইড্রেট নিয়ে আমরা আলোচনা করি না, কারণ সিম্পলেস্ট ফর্মটা কি? গ্লুকোজ। আচ্ছা, তারপর দেখো, যে গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে না,
বা বিরাজ করে না কেন? কারণ গ্লুকোজ একটার সাথে আরেকটা মিলিত হয়ে তৈরি করে স্টার্চ। স্টার্চ তৈরি করতে পারে এবং গ্লাইকোজেন তৈরি করতে পারে। স্টার্চ আকারে সে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত থাকবে এবং গ্লাইকোজেন আকারে সে প্রাণী কোষের মধ্যে সঞ্চিত থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখানে উৎপাদন প্রণালী অত বেশি লাগবে না। বৈশিষ্ট্যের মধ্যে দেখো সাদা, দানাদার এবং মিষ্টি হবে স্বাদে, সহজে পানিতে দ্রবীভূত হবে। অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, এগুলোর দরকার নাই। আচ্ছা, এখন আসো হচ্ছে গ্লুকোজের ব্যবহার। ওকে, গ্লুকোজের ব্যবহারটায় আসো। তো গ্লুকোজের ব্যবহার আমরা খুব সহজেই একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, গ্লুকোজের ব্যবহার, এটাকে আমরা কি করতে পারি, একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে গ্লুকোজ নিজেই। ওকে, GLU, গ্লুকোজ। গ্লুকোজ। ওকে, গ্লুকোজ। এখন এখানে ছন্দটা আসলে কিরকম হয় দেখা যাক, আমার কয়টা মনে আছে। জি দিয়ে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। কি বলতো? গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লাইকোলাইসিস বা শ্বসনের সাধারণ পদার্থ যেটা, কমন পদার্থ, সেটা হচ্ছে গ্লুকোজ। আমি প্রথমে গ্লুকোজকে ভেঙে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করব গ্লাইকোলাইসিসে। আর এই জি দিয়ে কি বোঝায়? গ্লুকোনেট। ওকে, ক্যালসিয়াম গ্লুকোনেট এরকম নামে একটা পদার্থ আছে, খুব কমনলি ইউজ করা হয়। সেই ক্যালসিয়াম গ্লুকোনেট আমি গ্লুকোজ দিয়ে তৈরি করব। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো সি। সি দিয়ে কি মনে রাখবা বলো তো? ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি আমরা গ্লুকোজ থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, কারণ ভিটামিন সি এর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, সেটা গ্লুকোজ থেকে তৈরি করতে হয়। আচ্ছা, ওটা দরকার নাই। আচ্ছা, এস দিয়ে কি বোঝায়? সরবিটল। ওকে, সরবিটল আমি তৈরি করতে পারবো, সরবিটল। ঠিক আছে, আর ই দিয়ে কি আসবে বলো তো? এনার্জি। শক্তি আমি গ্লুকোজ থেকে পাবো, তাই না? কার্বোহাইড্রেট থেকে শক্তি পাওয়া যায়। মেনলি আমরা খাবারের মধ্যে হেক্সো সুগার হিসেবে গ্লুকোজটাই বেশি খাই। বা আমাদের স্টার্চ ভাঙলে গ্লুকোজই পাওয়া যায়, তাই না? এবং আরেকটা জিনিস এনার্জির সাথে মনে রাখবা, সেটা কি? রোগীর পথ্য, তাই না? তো রোগীর পথ্য বলতে কি বোঝায়? পথ্য মানে হচ্ছে তুমি ওষুধের সাথে যা যা খাবা, তাই না? যেমন ডাবের পানি। ডাবের পানি কি ভাই ওষুধ? ডাবের পানি কিন্তু ওষুধ না। বরঞ্চ ডাবের পানি আমরা হচ্ছে ডায়রিয়া হইলে বা ভমিটিং হইলে, মানে বমি হইলে কিন্তু খাই, তাই না? বডিতে যাতে ওয়াটার লসটা কমে যায়, এই জন্য। তার মানে ডাবের পানিটা ওষুধ না, বাট কোনো রোগ হইলে খাইতে হয়, নির্দিষ্ট রোগের জন্য খাইতে হয়। এই জন্য এটাকে আমরা কি বলতেছি? পথ্য বলতেছি। তাহলে আমাদের গ্লুকোজটা কিন্তু রোগের পথ্য হিসাবে ইউজ হবে। তাহলে এখানে আমরা বেশ কিছু কাজ করে ফেললাম, তাই না? মোটামুটি আমরা 6টা কাজ পড়লাম। দেখি তো এখানে আর কোনো কোনো কাজ আছে কিনা। তো দেখো, প্রথমে বলছে কি? রোগের পথ্য হিসেবে ইউজ হবে। হ্যাঁ, তারপর কি? দ্রুত শক্তি যোগাবে। ফল সংরক্ষণে, হ্যাঁ, ফ্রুট প্রিজার্ভেশন, ফল সংরক্ষণে গ্লুকোজ ইউজ হবে। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে এটা অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, তারপর ভিটামিন সি তৈরিতে, গ্লাইকোলাইসিস সরবিটল তৈরিতে এগুলো ইউজ হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ইম্পর্টেন্ট সবকিছু পড়ে ফেলছি। হ্যাঁ, দেখো এই যে এখানে এখানে কিন্তু আমি যে ছন্দটা আলাদা করে আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি, যাতে তুমি সহজে এটা বুঝতে পারো। আচ্ছা, যে ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, ডি আর এল বলতে কি বোঝায় দেখছো? যে 5 নাম্বার কার্বনের ওএইচটা ডান দিকে আছে, এখানে ওএইচটা বাম দিকে আছে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি ভাই, এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নাই। আচ্ছা, এবং এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, উদ্ভিদে কখনোই এল গ্লুকোজ পাওয়া যায় না। ওকে, বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ঠিক আছে। তারপর আসলে হচ্ছে যে আলফা এবং বিটা, আমরা কি করতাম? অ্যানোমারিক কার্বনটা দেখতাম। গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বন হচ্ছে 1 নাম্বারটা, ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নাম্বারটা। ওইসটা নিচে থাকলে সেটা হয়ে যাবে আলফা, আর উপরে হয়ে গেলে সেটা হয়ে যাবে বিটা। ওকে, খুব ইজি জিনিস। এখন আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ এগুলো আসলে ফজিলতটা কি বা কেন আমি পড়তেছি? কারণ আলফা গ্লুকোজ মিলে তৈরি করে হচ্ছে স্টার্চ, যেটা হচ্ছে উদ্ভিদের প্রধান সঞ্চয়ী পদার্থ, এবং বিটা গ্লুকোজ মিলে তৈরি করে হচ্ছে সেলুলোজ, যেটা হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক বস্তু, তাই না? কোষ প্রাচীরের প্রধান উপাদান। এগুলো আমরা আঁকা শিখবো, কোনো সমস্যা নাই। দেখো গ্লুকোজ কিরকম হয়? পাইরানোজ ধরনের, এটা আমরা অলরেডি বলছি। হ্যাঁ, আর ফ্রুক্টোজটা দেখো তো, ফ্রুক্টোজ হচ্ছে ফিব্রানোজ ধরনের, তাই না? এই যে ফিব্রানোজ ধরনের, এটা আমি আগে একটু বলে নিই। এটা কি বলতো? ফিব্রানোজ ধরনের। ওকে, আচ্ছা। সো এখন আসলে হচ্ছে ফ্রুক্টোজ থেকে তুমি কি কি পড়তে পারো? এটাও একটা বিজারণক্ষম শর্করা। কেন বলতো? যে মুক্ত সিও তো আছে না, মুক্ত অ্যালডিহাইড বা কার্বনিল বা কিটোনমূলক যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি? বিজারণক্ষম চিনি বা বিজারণক্ষম শর্করা। পাকা মিষ্টি ফল এবং মধু, এই দুইটার মধ্যে গ্লুকোজও থাকে, ফ্রুক্টোজও থাকে। কোয়াইট অবভিয়াস কথা। এবং খেয়াল করে দেখো, এই কারণে ফ্রুক্টোজকে আমি কি বলতেছি? ফ্রুট সুগার, তাই না? ফলের চিনি বা ফ্রুট সুগার। গ্লুকোজ হবে গ্রেপ সুগার, ফ্রুক্টোজ হবে ফ্রুট সুগার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের আলাদা করে পড়ার কিছু নাই, তুমি গঠনটা অলরেডি দেখছো। ফিওনাস বলতে কি বোঝায় সেটাও তুমি অলরেডি পড়ছো।
এবং দেখো এখানে তুমি চাইলে আরো কিছু জিনিস পড়তে পারো, যে বিট এবং আখের কাণ্ডে আমরা প্রচুর পরিমাণে কি পাবো, ফ্রুক্টোজ পাবো। বৈশিষ্ট্যের মধ্যে কি, এটা সাদা দানাদার, মানে পানিতে মিশতে পারে, তাই না, পানিতে দ্রবীভূত হয়, এই যে পানিতে খুব সহজে দ্রবণীয় হয়। এটা কি হবে, স্ফটিক আকার, মানে কি ক্রিস্টাল, তাই না, চিনি যেরকম দেখছো না সেরকম ক্রিস্টাল জাতীয় হয়, মিষ্টি হবে। হ্যাঁ, এই হলো আমাদের মেনলি বিষয়টা। ওকে, এবং দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তাদেরকে আমরা কি বলি, কি বলি, পরস্পরের আইসোমার বলি, সমাণু। বলতো এবার সমাণু বলতে কি বোঝায়? যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে পরস্পরের সমাণু। গ্লুকোজের আণবিক সংকেত কি, C6H12O6। ফ্রুক্টোজেরও কিন্তু C6H12O6। বাট তারা কিন্তু সেম অণু না, কেন? আণবিক সংকেত সেম হইলো, বাট তারা সেম অণু না কেন? কারণ তাদের গাঠনিক সংকেত ভিন্ন। গ্লুকোজে দেখছি 1 নাম্বার কার্বনে থাকে CHO, আর ফ্রুক্টোজে দেখলাম 2 নাম্বার কার্বনে থাকে হচ্ছে CO। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, কোথায় ইউজ হবে বলতো? এটা মেনলি মিষ্টান্ন জাতীয় খাবার তৈরিতে ইউজ হবে, অত বেশি ইম্পর্টেন্ট না। ম্যানোজ এবং গ্যালাক্টোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ, যা একটু জানলেই হবে সবাই। হ্যাঁ, ঠিক আছে। হেপ্টোজের মধ্যে কি আছে, 7 কার্বন আছে তোমার সেডোহেপ্টোজ, এবং এটা হচ্ছে একটা অ্যালডোস সুগার। এবং 7 কার্বনের কিটোজ সুগার হচ্ছে সেডোহেপ্টোলোজ। তোমাদের বই কি করছে, হেপ্টোলোজকে অ্যালডোস বলছে, বাট কথাটা কিন্তু ভুল, তুমি বইয়ের মধ্যে একটু কারেকশন করে নিও। আচ্ছা, আপেক্ষিক মিশ্রতা, এটা আমি কখনোই পরীক্ষায় দেখি নাই, তাও ধরো আমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সময় স্টুডেন্টকে একটু অল্প করে বলে দিই, ঠিক আছে? কিভাবে মনে রাখবা সেটা আমি বলে দিই। সবসময় মনে রাখবা, আপেক্ষিক মিশ্রতা মানে কি জানো? সুক্রোজের তুলনায় কোনো কার্বোহাইড্রেট, কোনো সুগার, কোনো মনোস্যাকারাইড কত গুণ মিষ্টি বা কত কম মিষ্টি, কত গুণ বেশি মিষ্টি বা কত গুণ কম মিষ্টি। তো আমি যেহেতু সুক্রোজটাকে স্ট্যান্ডার্ড চিন্তা করতেছি, তার মানে সুক্রোজটাকে আমি এখানে কি করব বলতো, 100 দিয়ে দিব। সুক্রোজ কি ছিল বলতো, যে টেবিল সুগার ছিল না? আমরা রান্নার মধ্যে যেই চিনিটা খাই, অথবা শরবত তৈরিতে যে চিনিটা ব্যবহার করি, তার মূল উপাদানে কিন্তু সুক্রোজ। এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছি, এটাই হচ্ছে আমাদের সেই 100। তো একটু খেয়াল করে দেখো, গ্লুকোজ হচ্ছে কম মিষ্টি 74, ফ্রুক্টোজ হচ্ছে বেশি মিষ্টি 173। বুঝতে পারছো? এটা আমরা এভাবে মনে রাখি যে ফ্রুক্টোজ কিভাবে পাবো, সুক্রোজের সাথে গ্লুকোজটাকে আমি যোগ করে দিব। ঠিক আছে, সুক্রোজের সাথে গ্লুকোজটাকে আমি যোগ করে দিব, তাহলে 100-র সাথে যদি আমি 74 যোগ করি, তাহলে আমাদের 174 হওয়া উচিত, বাট আমি একটা কমায় ফেলবো, 173 বানায় ফেলবো। মানে এটা এইভাবে মনে রাখি আর কি, ঠিক আছে? এটা তো যোগ বিয়োগের কোনো বিষয় না, তাই না? আমরা তো গণিত পড়তেছি না। তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি, সুক্রোজ স্ট্যান্ডার্ড, গ্লুকোজ কম মিষ্টি, তাহলে 74, ফ্রুক্টোজ বেশি মিষ্টি তাই 173। আচ্ছা, তারপর কি দেখো, ল্যাকটোজ এবং মল্টোজ, এটা আমি কিভাবে মনে রাখতাম? লামিয়া দিয়ে মনে রাখতাম, ঠিক আছে? কি দিয়ে মনে রাখতাম বলতো, লামিয়া। লামিয়া কি খায় বলতো? লামিয়া পেঁয়াজ খায়। এভাবে মনে রাখতাম আমি। তুমি অন্যভাবে মনে রাখতে পারো, অথবা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, না মনে রাখলেও কিন্তু পারবা, কোনো সমস্যা নেই। লামিয়া দেখো, পেঁয়াজ কি, পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজের মধ্যে কতগুলো ক্রোমোজোম বলো? 16টা ক্রোমোজোম। ক্রোমোজোমের নিয়ে উপরে কিন্তু আমি একটা ছোট্ট লেকচার তোমাদের দিছি, তাই না? কিভাবে তুমি সহজে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে পারো, মানে সবগুলো ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে পারো আর কি। সো একটু খেয়াল করে দেখো, এই ল দিয়ে মনে রাখবো হচ্ছে ল্যাকটোজ, তাই না? তো ল্যাকটোজে কতগুলো ক্রোমোজোম, 16টা। আর ম দিয়ে মনে রাখবা ম্যালটোজ, ডাবল করে দিবা, 32টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। আমি তোমাদের সাজেস্ট করবো, যদি প্যারা মনে হয় তাহলে এটা মনে না রাখলেও চলবে, পরীক্ষা অত বেশি আসে না। আচ্ছা, এবার আসছে হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি, দুইটা মনোস্যাকারাইড যখন পরস্পরের সাথে যুক্ত হবে, দুইটা মনোস্যাকারাইড যখন পরস্পরের সাথে যুক্ত হবে, সেটাকে আমরা কি বলতেছি বলতো, ডাইস্যাকারাইড বলতেছি। এখন এই যুক্ত হওয়ার প্রসেসটাকে, আমি তো বললাম যুক্ত হয়ে যাবে, এই যুক্ত হওয়ার প্রসেসটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো আমরা যখন চ্যাপ্টারটা শুরু করছিলাম, শুরুর দিকে আমরা হচ্ছে আহ সমযোজী বন্ডের মধ্যে কি পড়ছিলাম, গ্লাইকোসাইডিক বন্ড, পেপটাইড বন্ড। সেই গ্লাইকোসাইডিক বন্ডই হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বুঝতে পারছো কিভাবে লিঙ্কেজটা তৈরি হয়? কার্বন বন্ড, অক্সিজেন বন্ড, কার্বন দিয়ে এই লিঙ্কেজটা তৈরি হবে। ঠিক আছে, এই লিঙ্কেজটা তৈরি হবে। বোঝা গেছে কি? এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ, এই যে COC, এরকম বন্ধন তো মনে হয় আমরা আগেও দেখছি, তাই না? এরকম প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, এই যে ভাই COC বন্ধন, তাই না? তুমি বলতে পারো আমাকে যে ভাই আমি মনে হয় দেখছি, এই যে দেখেন ভাই COC বন্ধন। হ্যাঁ, তাহলে এটা কি গ্লাইকোসাইডিক বন্ধন? না, এটা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধন না। আবার দেখো, এখানে তো ভাই COC আছে, তাই না? এই যে দেখো, গ্লুকোজের মধ্যে কিন্তু COC আছে, তাই তো? তাহলে এটা কি ভাই গ্লাইকোসাইডিক বন্ধন? এগুলা কিন্তু ভাইয়া গ্লাইকোসাইডিক বন্ধন না। কেন? কারণ গ্লাইকোসাইডিক বন্ধন হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে বলতো, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করতে হবে। লিঙ্কেজের ক্ষেত্রে দুইটা মনোস্যাকারাইড একে অপরের সাথে যুক্ত হবে।
বাট এখানে কিন্তু দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয় নাই। আমরা যে কেসগুলো দেখলাম, গ্লুকোজের রিং স্ট্রাকচার, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, ওইগুলো কি ছিল বলতো, একটা সিঙ্গেল মনোস্যাকারাইডের মধ্যেই সেই বন্ধনগুলো ছিল। তাই তাদেরকে আমরা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড বলতে পারবো না। ওকে, কারণটা কি বুঝতে পারছো? তারা লিঙ্কেজ তৈরি করে না, সোজা কথা। আচ্ছা, এবার আসো, এখানে কি বলছে যে গ্লাইকোসাইডিক বন্ধনের কথা বলছে, সিওসি থাকবে। ওকে, ঠিক আছে। এখানে বেশ কিছু এক্সাম্পল বলা আছে তোমাদের বইয়ে। ওকে, প্রথমে কি বলতো, সুক্রোজ। আচ্ছা, তোমরা বাংলা বানান নিয়ে কনফিউজড হবে না, ঠিক আছে? সুক্রোজকে তুমি এইভাবে লিখতে পারবা, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, তোমাদের ইচ্ছা, এটা কোনো বিষয় না। ঠিক আছে। সুক্রোজ কিভাবে তৈরি হয় হবে বলতো, আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে। তারপর ম্যালটোজ, দেখো এটাকে আমরা সঠিক উচ্চারণ কি করি, মল্টোজ। ম্যালটোজটা কিন্তু ভুল উচ্চারণ। হ্যাঁ, ইংলিশ এটাকে আমরা এইভাবে লিখি, MALTOSE, ম্যালটোজ। বা সঠিক উচ্চারণ কিন্তু মল্টোজ। বুঝতে পারছো? তাহলে ম্যালটোজ মল্টোজ দেখো, আবার কনফিউজড হবে না, দুটা সেম জিনিস। তো ম্যালটোজটা বা মল্টোজটা কিভাবে তৈরি হয়, আলফা ডি গ্লুকোজের দুইটা অণু নিয়ে। ওকে। সেলোবায়োস, এটা কিভাবে তৈরি হবে, বিটা ডি ফ্রুক্টোজের দুইটা অণু নিয়ে। আর লাস্টে কি, ল্যাকটোজ, এখানে কি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ থাকবে, আলফা বিটার এখানে ডাজেন্ট ম্যাটার, সব কম্বিনেশন এখানে হইতে পারে, আলফার সাথে বিটা, বিটার সাথে আলফা। ওটা আমাদের দেখতেছি না আর কি। মেইনলি আমাদের কনসেন্ট্রেশনের বিষয় হচ্ছে প্রথম তিনটা। প্রথম তিনটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আসো আমরা প্রথমে আসি। প্রথমে কি লিখবো বলতো, সুক্রোজটাকে আমি প্রথমে দেখার চেষ্টা করি। সো বলতো, সুক্রোজটা কি নিয়ে তৈরি হয়েছিল? সুক্রোজ সুক্রোজটা তৈরি হয়েছিল আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে আমাদের এই সুক্রোজটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, কিভাবে এরা একে অপরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে সেটা আমাদের একটু বোঝা দরকার। তো তার আগে আমাদের একটু কি করতে হবে, এই আলফা ডি গ্লুকোজটা একটু এঁকে নিতে হবে, তাই না? সো দেখা যাক আমরা কি এখান থেকে আলফা ডি গ্লুকোজটাকে নিতে পারি কিনা। হ্যাঁ, দেখা যাক। এই হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। ওকে, এই আমি আলফা ডি গ্লুকোজটাকে এঁকে নিলাম। ঠিক আছে। তো এটাকে আমরা কি চিন্তা করতে পারতেছি বলতো, এটা হচ্ছে আমাদের সেই আলফা ডি গ্লুকোজ। এবং কি বলতেছে, সাথে বিটা ডি ফ্রুক্টোজ লাগবে। তাহলে এই যে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ, এটাকে ধরো আমি এখন একটু কপি করে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ, এদের মধ্যে কি হবে বলতো, বন্ধন তৈরি হবে। আমরা কি বলতেছিলাম, বন্ধনে এক অণু পানি বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন প্রক্রিয়া মানে কি, এক অণু পানি বের হয়ে যাবে, যৌগগুলোর ঘনত্ব বেড়ে যাবে। ঠিক আছে। তো এক অণু পানিটা কিভাবে বের হয় বলতো, এই যে দেখো, আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, এদের মধ্যে এই OH গুলার বিক্রিয়া হয়। বুঝতে পারছো? এই OH গুলা বিক্রিয়া করে এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে। ঠিক আছে। এখান থেকে কি হবে বলতো, এদের মধ্যে তো বিক্রিয়া হবে, ঠিক আছে। বিক্রিয়া হয়ে এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে, এই যে আমি বললাম, রাইট। H2O মানে কি, HOH। তাহলে তুমি চিন্তা করে দেখো এই HOH টা কিভাবে বের হয়, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, জাস্ট একটু খেয়াল করো। আমি ধর একটু কপি করে এটা নিয়ে যাই। কিভাবে বের হবে, চিন্তা করলাম কি, এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেল, H কমে গেল, ঠিক আছে। হ্যাঁ, আর এখান থেকে OH টা কমে গেল, তাই না? তা থাকলো কি বলতো, কার্বন অক্সিজেন কার্বন, এদের মধ্যে এখন এই যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা তৈরি হবে। কার্বন অক্সিজেন কার্বনের মধ্যে এখন গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা তৈরি হবে। বুঝতে পারছো কি? এই যে এরকম ভাবে সেটা অক্সিজেন দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হবে। ঠিক আছে। তাহলে এখানে যে অণুটা তৈরি হলো সেটাই হচ্ছে সেই সুক্রোজ অণু, এইটাই সেই ডাইস্যাকারাইড। তাহলে বুঝতে পারছো, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে কি তৈরি করলো, এখানে ডাইস্যাকারাইড তৈরি করলো। ওকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই, আমাদের বই তো এরকম লম্বা করে আঁকে নাই, আমাদের বই কি করছে বলতো, বাঁকা করে আঁকছে। তো তুমি যদি এখানে একটু বিষয়টা বোঝার চেষ্টা করো আমাদের বই কি করছে, তাহলে আমার ছবিটা দিকে এখন একটু তাকাও, আমার ভিডিওটার দিকে। তো আমরা এখানে কি আঁকলাম বলতো, একটা একটা এরকম ভাবে নিচে আছে, বুঝতে পারছো? এরকম ভাবে নিচে আছে, বা আমি এইভাবে দেখাই, একটা একটা এরকম ভাবে নিচে নিচে আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তো বই কি করছে জানো, এই জিনিসটাকে এইভাবে ঘুরায় এইভাবে দেখাইছে। বুঝতে পারছো, এই জিনিসটাকে ঘুরায় এইভাবে দেখাইছে। তাহলে কি হবে বলতো, এখানে আমাদের যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা কি সাইড বরাবর চলে আসবে না? এভাবে নিলে তো সাইড বরাবর চলে আসে, তাই তো? এখানে তো উপর নিচে ছিল, আর এই বরাবর গেলে কি সাইড বরাবর চলে আসবে না? দেখাইতে সুবিধা হয়, তাই না? এই জন্য আমাদের বই কি করছে, সুক্রোজের গঠনটাকে তারা সাইড বরাবর দেখাইছে। বাট আমি কখনো এটা তোমাদের সাজেস্ট করবো না, কারণ
এইভাবে করতে গেলে আসলে 1 নাম্বার 4 নাম্বারের কার্বনের ওরিয়েন্টেশনে একটু ভুল আসে। তো তুমি যদি একটু দেখো বইয়ের ভিতরে যে ফিগারটা আছে, হ্যাঁ, রাইট, এখানে একটু ভুল আসবে। কারণ কি, আমরা কি বলতেছিলাম, গ্লুকোজের 1 নাম্বার কার্বন, ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন। তো আমি যদি চিন্তা করতাম ভাই, এটা আমাদের সেই 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, তাহলে এটা হয়ে যায় কি বলতো, 4 নাম্বার কার্বন হয়ে যায় না? সো এটা কিন্তু ভুল। ওকে, তো ওরা কি করছে, এটাকে আর কি 180 ডিগ্রি ঘুরাই দিছে, যার ফলে এইটা হয়ে গেছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। দেখছো এই যে 2 নাম্বার কার্বনের ওইসটা কি দিছে ওরা, নিচের দিকে দিছে, তাই না? তাহলে এটা ভুল না ভাই, ওইসটা তো উপরের দিকে হওয়া উচিত, তাই না? বিটা হলে তো উপরে হয়। সেই জন্য আমরা এই ফিগারটাকে ফলো করব না, এই ফিগারটাকে আমরা ফলো করব না। আমি তোমাদের যেভাবে এঁকে দিলাম তোমরা সেভাবে আঁকবা। হ্যাঁ, বাট তুমি সুক্রোজকে কিছু চিনে রাখো না, চাইলে এখান থেকে একটু চিনে রাখতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো কি? চেনা খুবই ইজি, দেখো এখানে আমাদের পাইরানোস গঠন আর এখানে আমাদের ফিউরানোস গঠন, দেখলেই তো চেনা যাবে না? আচ্ছা, তো চেনা আসলে ইজি হবে। বাট আমি বলবো তোমরা এইভাবে আঁকবা না, আমি তোমাদের যেভাবে শিখাই দিলাম উপরে উপরে করে, উপর নিচ করে, সেভাবে তোমার আঁকা উচিত। ওকে, আচ্ছা, তো এখানে দেখার চেষ্টা করি, এখানে তোমার সুক্রোজ থেকে তোমার আর কি কি পড়া লাগবে। আচ্ছা, তো সুক্রোজটা মূল্যে বললাম, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আগে সবগুলা গঠন আগে দেখে নিই, তাহলে একটা ফ্লো থাকবে আমাদের, ঠিক আছে? তোমরা সুক্রোজটা দেখলাম, এবার চলে আসো আমরা একটু মল্টোসটা দেখি। মল্টোসটা দেখি, বা ম্যালটোস, তাই না, একই জিনিস। এখানে কি আসবে বলতো, আলফা ডি গ্লুকোজের 2টা অণু আসবে, রাইট? আলফা ডি গ্লুকোজের 2টা অণু আসবে। এখন এই 2টা অণুর আসলে ভূমিকাটা কি, একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখো, ধরো এখানে আমাদের একটা আলফা ডি গ্লুকোজ আছে, আর এখানে ধরো আমাদের আরেকটা আলফা ডি গ্লুকোজ আছে। হ্যাঁ, আমি বললাম এই 2টা অণু এখন পরস্পরের সাথে যুক্ত হবে, এই 2টা অণুর মধ্যে এখন কি হবে, বিক্রিয়া হবে। তাহলে মনে রাখতে হবে, আলফা ডি গ্লুকোজের একটা অণুর 1 নাম্বার কার্বন, হ্যাঁ, একটা অণুর 1 নাম্বার কার্বন, সেটা হচ্ছে অপর অণুর 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। দেখো, এটা 1, এটা 2, এটা 3, আর এটা 4। একটার 1 আর একটা 4-এর সাথে যুক্ত হবে। কি যুক্ত হবে বলতো, 2টা OH বিক্রিয়া করবে, 1 অণু পানি এখানে বের হয়ে যাবে। তাহলে এই দেখো, এখানে খেয়াল করে 1 অণু পানি এখানে বের হয়ে যাচ্ছে, H2O। H2O, তাহলে এরা হচ্ছে পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখান থেকে H2O বের হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো আমি যদি এখানে তোমাদের একটু বিস্তারিত ভাবে দেখাই, তাহলে বিষয়টা এরকম হবে। আচ্ছা, জাস্ট এ মিনিট, একটু ছোট করতে হবে না? হ্যাঁ, তাহলে এখানে কার মধ্যে বিক্রিয়া হচ্ছে বলো তো? এখানে আলটিমেটলি তোমার এই OH এর সাথে এই OH এর বিক্রিয়া হচ্ছে, এইটার সাথে, হ্যাঁ, সরি, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল করছি। আচ্ছা, সমস্যা নাই, এই OH এর সাথে এই OH এর বিক্রিয়া হবে। বুঝতে পারছো? তো তুমি চিন্তা করো, H2O যদি বের হয়ে যায়, তাহলে আলটিমেটলি এখানে কি থাকলো, একটা অক্সিজেন থাকলো না? তাই তো, এখানে কিন্তু একটা অক্সিজেন আলটিমেটলি থাকলো। বুঝতে পারছো কি? দেখো, এখানে OH, ধরো এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, আর এখানে OH এর পুরোটাই বের হয়ে গেল, তাহলে শুধুমাত্র একটা অক্সিজেন বাকি থাকলো। এই অক্সিজেন দিয়ে হচ্ছে 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এবং সেটাকে আমরা এইভাবে দেখাই। আর সেটাকে কিভাবে দেখাই বলো তো, এই যে এইভাবে হচ্ছে আমরা মেনলি দেখায় থাকি। বুঝতে পারছো? এইভাবে আমরা দেখায় থাকি, রাইট? ওয়েস্ট কিন্তু 2টা নিচে ছিল, এই জন্য আমরা নিচে এরকম ভাবে একটা ব্রিজ দিয়ে দেখাই দিই, এটা হচ্ছে সেই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের সাথে লিঙ্কেজ তৈরি হচ্ছে। তার মানে এখানে লিঙ্কেজটাকে আমরা কি বলতে পারি বলতো, আলফা 1,4 লিঙ্কেজ। আলফা 1,4 লিঙ্কেজ। ওকে, আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে, সেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি বলতো, সেটাকে সংক্ষেপে বলা যাবে আলফা 1,4 লিঙ্কেজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ম্যালটোসটা হয়ে গেল না? ম্যালটোসটা হয়ে গেল। এবার চলো আসো হচ্ছে আমরা যদি আহ সেলোবায়োসটা পড়ি। সেলোবায়োসের বিষয়টা কিরকম হয়, ঠিক আছে? সেলোবায়োস, আসলে সঠিক উচ্চারণ হচ্ছে সেলুবায়োস। হ্যাঁ, যাই হোক, ওটা কোনো বিষয় না। সেলোবায়োস, তো সেলোবায়োসটা কিভাবে তৈরি হচ্ছিল বলতো, বিটা ডি গ্লুকোজের, হ্যাঁ,
বিটা ডি গ্লুকোজের দুই অণু পরস্পরের সাথে যুক্ত হবে। ওকে, বিটা ডি গ্লুকোজের দুই অণু পরস্পরের সাথে যুক্ত হবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে। কিভাবে যুক্ত হয় যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এই ধর আমাদের বিটা ডি গ্লুকোজ। হুম, আমরা কি করতেছি, এটাকে ধরো একটু কপি করে নিয়ে যাই। হুম, এই ধরো একটা অণু বিটা ডি গ্লুকোজ, এবং এই ধরো আমাদের আরেকটা অণু, হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ। আমরা এখন কি করব, ঠিক আগের মতোই একটা বিটাডির 1 নাম্বার কার্বন আরেকটা বিটাডির 4 নাম্বার কার্বনের সাথে আমরা এখানে লিঙ্কেজ তৈরি করার চেষ্টা করব। একটার 1 নাম্বার এবং আরেকটা 4 নাম্বার কার্বন। তাহলে দেখো, এইটার 1 নাম্বার কার্বন কোনটা, নিশ্চয়ই এইটা। এটার ওএইচটা কোথায় আছে, এই যে উপরে আছে। এবং এইটার যে মানে অপরটা যে 4 নাম্বার কার্বন, সেটা কোনটা, এটা না বলো তো? এই দেখো, 1 2 3 4, এটা ওএইচটা দেখো অলওয়েজ নিচেই থাকে। আমি এইটার ওএইচ দিয়ে কিন্তু আলফা বিটা নির্ধারণ করি না, আমি প্রথম কার্বনের ওএসটা দিয়ে আলফা বিটা নির্ধারণ করি। 4 নাম্বার কার্বনের ওএসটা আমি দেখতেছি সবসময় নিচে আছে ভাই, তাই না? তুমি এখানে দেখো, এখানে কিন্তু নিচে আছে, দেখছো 4 নাম্বার ওএসটা? আচ্ছা, আশা করি তুমি কনসেপ্ট গুলো ধরতে পারতেছো। আচ্ছা, তাহলে এখন কি করবো বলো তো, এই OH এর সাথে এই OH এর বিক্রিয়া করাবা, তাই না? দুটা OH এ তুমি কি করাবা, বিক্রিয়া করাবা। এখন এই দুটার মধ্যে কি হবে বলো তো, বিক্রিয়াটা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়া করে কি হবে বলো তো, এখনো পানি বের হয়ে যাবে, রাইট? এখনো পানি এখানে বের হয়ে যাচ্ছে, ঘনীভবন হচ্ছে। তাহলে কি হবে, এখন এই দুটা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, কিভাবে যুক্ত হবে বলতো, এই ওএইচটা এই OH এর সাথে বিক্রিয়া করবে, কোয়াইট অবভিয়াস কথা। এবং OH বিক্রিয়া করলে এখানে কি হবে বলতো, এই যে গ্লাইকোসাইডে লিঙ্কেজ তৈরি হবে। এখানে আমরা লিঙ্কেজটাকে একটু দুষ্টামি করে এইভাবে দেখাবো, কেন? কারণ এখানে ওএইচটা ছিল উপরে, আর এখানে ওএইচটা আছে হচ্ছে নিচে। এখানে ওএইচটা উপরে এবং এখানে হচ্ছে ওএইচটা কোথায় আছে, নিচে আছে। বুঝতে পারছো কি? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তুমি যদি এখানেও দেখো, আমরা কিন্তু কি করছিলাম, আমরা এখানে ম্যালটোসটা এঁকে ফেলছিলাম। তাহলে আমরা একটু নামটাও লিখে দিই না। এখানে আমরা কি করলাম, ম্যালটোসটা আঁকলাম না, ম্যালটোস। আর এখানে আমি কি আঁকলাম বলতো, সেলোবায়াস। তাহলে আমি কি আসলে ম্যালটোজ আঁকলাম নাকি সেলোবায়াস আঁকলাম, পুরো জিনিসটা নির্ধারণ করবে কিসের উপর? পুরো জিনিসটা নির্ধারণ করবে হচ্ছে আমার এই যে COC বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে তার উপর। যদি এরকম নিচে ঢেউ খেলানো দেখো, তাহলে বুঝবা ম্যালটোস। আর যদি এরকম হচ্ছে, এরকম ক্রস আকারে দেখো, বাঁকা আকারে যদি দেখো, তাহলে মনে করবে কি বলতো, সেলোবায়াস। ওকে, বুঝতে পারছো? সেলোবায়াস। তো হ্যাঁ, তাহলে আমাদের মনে হয় ডাইস্যাকারাইডটা মোটামুটি শেষ, আমরা মোটামুটি বুঝতে পারছি কোনটা কিভাবে আঁকতে হবে। তো এখন ধরো হচ্ছে আমি একটু তোমাদের বই থেকে পড়াগুলা পড়ায় আনি। দেখো, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ঠিক আছে? উদ্ভিদ তৈরি করে গ্লুকোজ, হ্যাঁ, ভাঙেও গ্লুকোজ, গ্লাইকোলাইসিসে ভাঙেও গ্লুকোজ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিও করে গ্লুকোজ। বাট পরিবহন করে কিন্তু সুক্রোজ, গ্লুকোজ গুলোকে একসাথে মিলিত করে যুক্ত করে সে কিন্তু সুক্রোজ আকারে পরিবহন করে এবং জমা করে স্টার্চ। ঠিক আছে, এই কথাগুলো মাথায় থাকবে তো। উদ্ভিদ তৈরি করে এবং ভাঙে গ্লুকোজ, পরিবহন করে সুক্রোজ, জমা রাখে স্টার্চ। আচ্ছা, ঠিক আছে। তো এখানে মেনলি যে অক্সিজেন বীজের কথাগুলো বলা আছে, যেগুলো আমরা অলরেডি ব্যাখ্যা করলাম। চিনির একটা সাধারণ শর্করা হচ্ছে গ্লুকোজ। ইক্ষু বিটের মধ্যে প্রচুর পরিমাণ চিনি পাওয়া যায়। মধুর প্রধান কাঁচামালকে সুক্রোজ, তাহলে মধুর ভিতরে গ্লুকোজও পাওয়া যায়, ফ্রুক্টোজও পাওয়া যায়। বরঞ্চ তার চেয়ে বেশি পরিমাণ কি পাওয়া যায় বলতো, তার চেয়ে বেশি পরিমাণ হচ্ছে এখানে পাওয়া যাবে সুক্রোজ। ওকে, পুরো বিষয়টা কি বোঝা গেছে তোমাদের? আচ্ছা, এবার এবার বোঝো আর কি বলা যেতে পারে বলো তো। এই যে যেটা আমি বললাম, এই যে সুক্রোজ আকারে বিভিন্ন দেহে, উদ্ভিদে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। এবং সুক্রোজ কিন্তু এটা নন রিডিউসিং সুগার। সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। কেন ভাই নন রিডিউসিং? তুমি যদি সুক্রোজের মধ্যে আসো, খেয়াল করে দেখো, সুক্রোজ কি নিয়ে তৈরি ছিল বলতো, একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ নিয়ে। গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, কারণ সিএচও ছিল। ফ্রুক্টোজ একটা রিডিউসিং সুগার, কারণ কি, সিএচও ছিল, তাই না? বাট এরা মিলিত হয়ে যে সুগারটা তৈরি হলো, রাইট, সুক্রোজ, এটা কিন্তু একটা নন রিডিউসিং সুগার। তাহলে সুক্রোজটা কি বলতো, নন রিডিউসিং। প্রশ্ন হচ্ছে, দুইটা রিডিউসিং মিলে কেমনে নন রিডিউসিং হয়ে যায়? তুমি আরো প্রশ্ন করতে পারো, ভাই আপনি যে বলতেছিলেন মুক্ত মুক্ত সিএচও অথবা সিও থাকতে হবে তাইলে রিডিউসিং হবে। আমি তো এখানে কোনো জায়গায় মুক্ত সিএচও বা সিও দেখতে পারতেছি না। But তুমি বোঝো, এগুলো কোত্থেকে আসছিল? এগুলো কিন্তু আমাদের চেইন স্ট্রাকচার থেকে আসতেছিল। তার মানে আমি বাই ডিফল্ট ধরে নিব, চেইন স্ট্রাকচারের মধ্যে যদি সিএইচও থাকে, এটার মধ্যে যদি সিএইচও থাকে, তাহলে আমি চিন্তা করব কি মুক্ত সিএইচও আছে। আমার কথা কি বুঝতে পারছো?
তাই না? চেইন স্ট্রাকচারের মধ্যে যদি সিএইচও থাকে তাহলে আমি কি বুঝবো? মুক্ত সিএইচও আছে। তাহলে এটা 1 নাম্বার কার্বনে, গ্লুকোজের 1 নাম্বার কার্বনে সিএইচও আছে, তাহলে আমি চিন্তা করব কি এই 1 নাম্বার কার্বনে মনে মনে সিএইচও আছে। ওকে। ফ্রুক্টোজের জন্য একই কথা, ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনে সিও আছে, তার মানে আমি চিন্তা করবো কি এই 2 নাম্বার কার্বনে মনে মনে সিও আছে। তাহলে তুমি এখানে আবার সুক্রোজের মধ্যে চলে আসো, সুক্রোজের মধ্যে চলে আসো। তাহলে আমি কি বলতেছিলাম বলতো, সুক্রোজের 1 নাম্বার কার্বনে মনে মনে কি আছে বলতো? সিএইচও আছে। 1 নাম্বার কার্বনে মনে মনে সিএইচও আছে, আর এখানে 2 নাম্বার কার্বনে মনে মনে সিও আছে, এই জন্য এরা কি হয়ে যাবে? রিডিউসিং সুগার হয়ে যাবে। ওকে। বাট তুমি চিন্তা করে দেখো এখানে আলটিমেটলি বিক্রিয়া হয়ে গেছে, তাই না? কাদের মধ্যে বিক্রিয়া হয়েছে? 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের মধ্যে বিক্রিয়া হয়েছে। যেখানে কার্যকরী মূলক ছিল, যেটা কারণে সেটা রিডিউসিং সুগার হয়েছিল, তারাই কিন্তু আলটিমেটলি বিক্রিয়া করে ফেলছে। তার মানে আমি বলতে পারি যেই কার্বনে কার্যকরীমূলক ছিল সেটা যদি বিক্রিয়া পার্টিসিপেট করে এক অণু পানি বের করে দেয়, তাহলে আমি চিন্তা করব সেটা হচ্ছে তার রিডিউসিং প্রপার্টি হারায় ফেলছে, তার বিজারণ ক্ষমতা হারায় ফেলছে। তাহলে দেখো গ্লুকোজের 1 নাম্বার কার্বনে সিএইচও ছিল, সেটা এখানে বিক্রিয়া করে ফেলছে। ফ্রুক্টোজে 2 নাম্বার কার্বনে সিএইচও ছিল, সেটা এখানে বিক্রিয়া করে ফেলছে। তাহলে দুইটার কার্যকরী মূলকের কার্বনই বিক্রিয়া করে ফেলছে। তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের বিজারণ ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে গেল। এই জন্যই সুক্রোজটা কিন্তু রিডিউসিং নন রিডিউসিং সুগার। বুঝতে পারছো? সুক্রোজটা কি বলতো? নন রিডিউসিং সুগার। আমার কথা কি বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, তোমার জাস্ট মাথায় রাখতে হবে যে সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে, সেটা কি বলতো? রিডিউসিং সুগার। এবং সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং সুগার। ওকে, এটা একটু মাথায় রাখবা, তাহলে এই যথেষ্ট। এবার চলে আসা হচ্ছে ইক্ষু রস থেকে সুক্রোজ তৈরি করা যাবে, তার মধ্যে 15% পাওয়া যাবে হচ্ছে সুক্রোজ। তাহলে গ্লুকোজ, আঙ্গুরের রসে 12 থেকে 30% ছিল গ্লুকোজ, আর ইক্ষুর রসে 15% হচ্ছে সুক্রোজ, একটু মাথায় রাখবা। ঠিক আছে? তো এখানে প্রসেসটা দেওয়া আমার মনে হয় না প্রসেস অত বেশি দরকার আছে। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো পড়তে পারো এখানে। বৈশিষ্ট্যের মধ্যে কি? সুক্রোজ সাদা, দানাদার, মিষ্টি স্বাদযুক্ত। রাইট? গ্লুকোজের তুলনায় দ্বিগুণ মিষ্টি। গ্লুকোজ ছিল কি 74 এবং সুক্রোজ হচ্ছে 100, তাই না? দ্বিগুণ মিষ্টি, আসলে প্রায় দ্বিগুণ মিষ্টি, বা আহ, বলতে পারো 75 গুণ বেশি মিষ্টি, এভাবে তুমি বলতে পারো। পানিতে অবশ্যই সেটা দ্রবণীয় হবে। পানিতে দ্রবণীয় কিনা সেটা তুমি একটু ভালো করে পড়বা। অ্যালকোহল, ইথার এগুলো না পড়লেও চলে। হ্যাঁ, এগুলো তুমি চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো। তাহলে মনে রাখবা মনোস্যাকারাইড গুলো পানিতে অবশ্যই দ্রবণীয় হয়। ডাইস্যাকারাইডের মধ্যে মেইনলি সুক্রোজটা বেশি দ্রবীভূত হয়। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? সব ডাইস্যাকারাইড কিন্তু পানির সাথে মিশতে পারে না। এটার গলনাঙ্ক কত বলতো? 188 ডিগ্রি সেলসিয়াস। যদি না পড়ো সমস্যা নাই। আচ্ছা, এবং আমি যদি সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে? সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। এটা তো ভাই নো ব্রেনার, কারণ আমি দেখছি সুক্রোজ মেনলি তৈরি হবে গ্লুকোজ ফ্রুক্টোজ নিয়ে, তাই না? আচ্ছা, এটা কাজ কি বলতো? এই যে এটা হচ্ছে মেনলি শক্তি উৎপাদন করে, কারণ এটা ভেঙে কি তৈরি হবে? C6H12O6, তাই না? আচ্ছা, তোমরা মনে হয় কিনা সংকেতটা হয়তো এখনো দেখো নাই, আমি তোমাকে সংকেতটা একটু দেখাই নিয়ে আসি। দেখো সংকেতের বিষয়টা কিরকম একটু বোঝো। যে এখানে গ্লুকোজ কি ছিল বলতো? C6H12O6। ফ্রুক্টোজটা কি ছিল বলো? C6H12O6। তাহলে তারা মিলিত হয়ে কি হবে? C12H24O12। তার মধ্যে অলরেডি H2O বের হয়ে গেছে, তাহলে সংকেতটা কি থাকবে? C12H24 না হয়ে 22, O12 না হয়ে 11। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সুক্রোজের সংকেত। ওকে, আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমি যদি একটা সুক্রোজকে হাইড্রোলাইসিস করি, হ্যাঁ, আদ্র বিশ্লেষণ যদি করি, তাহলে আমি 2 অণু C6H12O6 পাবো। তাকে আমি খুব সহজে গ্লাইকোলাইসিসে পাঠিয়ে দিয়ে সেখান থেকে শক্তি তৈরি করতে পারি, তাই না? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, সেখান থেকে 6 অণু এটিপি তৈরি হবে। তাই না? তোমরা 9 10 হচ্ছে 8 অণু এটিপি পড়ছিলা, বাট ইন্টারমিডিয়েট 6 অণু এটিপি তোমাকে পড়তে হবে। আচ্ছা, এগুলা লাগবে না। ব্যবহার কি? এটা মিষ্টান্ন জাতীয় খাদ্য তৈরিতে ইউজ হয়। হ্যাঁ, কনফেকশনারিতে ইউজ হবে, এবং অক্সালিক অ্যাসিড প্রস্তুতির কাজে ইউজ হবে। স্বচ্ছ সাবান তৈরিতে ইউজ হবে। ঠিক আছে? তো এটাও তুমি হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, বাট গ্লুকোজেরটা আমি মনে করি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এখান এখান থেকে আমি এই ছন্দটা বলে দিই, কারণ লেস ইম্পর্টেন্ট যেহেতু। সুক্রোজে এস দিয়ে মনে রাখবা সুইট, মানে মিষ্টান্ন তৈরিতে ইউজ হবে। সি দিয়ে মনে রাখবা কনফেকশনারি এবং ক্লিয়ার সোপ। এবং ও দিয়ে মনে রাখবা হচ্ছে অক্সালিক অ্যাসিড। চারটা কাজ মনে রাখলে আমার মনে হয় যে মোর দেন ইনাফ। হ্যাঁ, SCO, মোর দেন এনাফ। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমাদের সেলোবায়োস, তাই তো? তারপর হচ্ছে ম্যালটোস। সেলোবায়োসটা কিভাবে তৈরি হচ্ছিল বলতো? বিটারি গ্লুকোজের 1,4 লিঙ্কেজ দিয়ে, না? এটা তো আমরা মনে হয় দেখছি। দেখো আমরা কিন্তু ম্যালটোসে দেখছিলাম কি আলফার 1,4 লিঙ্কেজ, আর এটা হবে কি বিটার 1,4 লিঙ্কেজ, তাই না? রাইট, বিটার 1,4 লিঙ্কেজ। এটা তো আর এক্সপ্লেন করার মনে হয় না দরকার আছে। হ্যাঁ, একটা বিটার 1 নাম্বার কার্বন, আর একটা বিটার 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে। ওকে।
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পারতেছি। দেখছো এখানে কিরকম বাঁকা করে দিছে? বাঁকা করে দেওয়ার কারণটা কি আমরা কিন্তু বুঝে ফেলছি, উপরের ওইচ নিচের ওইচের সাথে বিক্রিয়া করলো। আর এখানে কিন্তু কার্বন গুলো ওরা ডেফিনিট ভাবে দেখায় নাই, কারণ মনে রাখবা অর্গানিক কেমিস্ট্রিতে কর্নার মানেই কার্বন। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় কি আছে বলতো? কার্বন গুলো আছে, এখানে প্রত্যেকটা জায়গায় কার্বন গুলো আছে। প্রত্যেকটা জায়গায় কার্বন গুলো আছে, জাস্ট এই জায়গাটা বাদে। এখানে আবার কর্নার গুলো কার্বন বোঝায় না, হ্যাঁ? জাস্ট একটু তুমি এভাবে মনে রাখো। ঠিক আছে, এইগুলো অত বেশি দরকার নাই। ব্রোমিন পানি দিয়ে সেলোবায়াসকে জারিত করলে সেলোবায়নিক অ্যাসিড তৈরি হয়। এটা আমার মনে হয় না অত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর দেখো এই যে এখানে সেলুলোজকে আমি যদি ভাঙি তাহলে সেলোবায়াস পাবে, মানে সেলোবায়াস থেকে আমি সেলুলোজ পাবো। বুঝতে পারছো? আমরা যখন পলিস্যাকারাইড পড়বো তখন এই সিকোয়েন্সটা আমরা দেখার চেষ্টা করব। মনোস্যাকারাইড থেকে তৈরি হবে ডাইস্যাকারাইড, সেখান থেকে তৈরি হবে অলিগোস্যাকারাইড, সেখান থেকে তৈরি হবে পলিস্যাকারাইড। এটা আমরা আস্তে আস্তে দেখবো, এখন দেখবো না, আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। সেলুলোজকে ভাঙলে তৈরি হয় সেলোবায়োস, এবং সেলোবায়োস যুক্ত হয়ে তৈরি হবে সেলুলোজ। ঠিক আছে? আবার মল্টোজ থেকে তৈরি হয় স্টার্চ, স্টার্চকে ভাঙলে আমি পাবো কি? মল্টোজ। ওকে, আচ্ছা, তারপর দেখো সেলোবায়াস একটা বিজারণক্ষম চিনি। আমি সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, সেটাকে আমি কি বলতেছিলাম বলতো? নন রিডিউসিং, তাই না? নন রিডিউসিং। আবার এখানে সেলোবায়াসকে বললাম ভাই রিডিউসিং। ম্যালটোজটা কি বলতো? আংশিক রিডিউসিং। বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে আংশিক রিডিউসিং, আংশিক রিডিউসিং। এবং সেলোবায়াসটা হচ্ছে সম্পূর্ণভাবে রিডিউসিং। তাহলে আমরা তিনটা যে ডাইস্যাকারাইড দেখলাম, এর মধ্যে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং, পুরোপুরি নন রিডিউসিং, হ্যাঁ? আর সেলোবায়াস হচ্ছে পুরোপুরি রিডিউসিং। ম্যালটোজটা হচ্ছে আংশিক রিডিউসিং। প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়? না, প্রশ্নটা হচ্ছে এখানে কেন এরকম হচ্ছে। সো এটা আসলে তুমি বলতে পারো ওদের একটা প্রপার্টি। ওদের একটা প্রপার্টি তুমি বলতে পারো যে রিডিউসিং হওয়ার জন্য কি লাগবে। আমি কি বলছিলাম বলতো? আমাদের ওই যে কার্যকরীমূলক যে কার্বন আছে সেই কার্বন গুলোকে আবার ওপেন রাখতে হবে, হ্যাঁ? বিক্রিয়া করানো যাইতে পারবে না। এখানে দেখো দুইটাই গ্লুকোজ, তাই না? দুইটা দেখো গ্লুকোজ, এখানে 1 নম্বর কার্বনে গ্লুকোজ, রাইট? তাহলে এখানে 1 নম্বর কার্বনে আমি মনে মনে সিএচও চিন্তা করব, এখানেও 1 নম্বর কার্বনে মনে মনে সিএচও চিন্তা করব। এদের মধ্যে একটা 1 নম্বর কার্বন আমি ইউজ করে ফেলছি, হ্যাঁ, একটা 1 নম্বর কার্বন ইউজ করছি। অপরটার কিন্তু 1 নম্বর কার্বন আমি ইউজ করি নাই, হ্যাঁ, অপরটার 1 নম্বর কার্বন কিন্তু ইউজ হয় নাই, তার 4 নম্বর কার্বনটা ইউজ হয়েছে। তো যেহেতু এখানে একটা সিএচও, একটা সিএচওর কার্বন অবশিষ্ট রইলো, তাই এটা কিন্তু রিডিউস করতে পারে, হ্যাঁ, বেনেডিক দ্রবণের সাথে বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করতে পারে। এখানেও সিমিলার ব্যাখ্যা, দেখো এখানে আমরা আহ বিটারি গ্লুকোজ, ঠিক একই রকম ভাবে 1 নম্বর কার্বন গুলোই চিন্তা করব, বাট দেখো বিক্রিয়ার মধ্যে একটা 1 নম্বর কার্বন ইউজ হয়েছে, আরেকটার 1 নম্বর কার্বন কিন্তু ইউজ হয় নাই। ওকে, এইটার 1 নম্বর কার্বন কিন্তু ইউজ হয় নাই, তাই এটাও কিন্তু রিডিউসিং প্রপার্টি শো করবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার জানা মতে ব্যাখ্যা। তোমরা যদি আরো ভালো কোনো ব্যাখ্যা জানো যে ভাই এটা কেন আংশিক হইলো, এটা কেন সম্পূর্ণ হইলো, তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? তো আমার মতে বা আমার জানা মতে আমি একটু কি কমপ্লিট ব্যাখ্যা বলতে পারতেছি। বুঝে গেছে কি? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ম্যালটোজের মধ্যে দেখো আলফা 1,4 লিঙ্কেজ থাকবে। ম্যালটোজের লিঙ্কেজটাকে আমরা হচ্ছে নিচে এইভাবে দেখাবো, এটা আমরা অলরেডি বুঝতে পারছি। যে স্টার্চকে ভাঙলে আমি কি পাবো বলতো? ম্যালটোজ বা মল্টোজ পাবো, সেম জিনিস। এটা কি হবে? আংশিক রিডিউসিং হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট, আংশিক রিডিউসিং হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এরপর চলে আসো ভাই, আমরা একটু অলিগোস্যাকারাইড পরেই মনে হয় আজকে আমাদের শেষ করতে হবে। নেক্সট লেকচার হয়তো আমরা পলিস্যাকারাইড থেকে আরো কিছু টপিক আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? আচ্ছা, অলিগোস্যাকারাইড। সো অলিগো মানে কি বলতো? এফইউ বা সামান্য কিছু, তাই না? অলিগো মানে কি? এফইউ বা সামান্য কিছু। তার মানে এখানে সামান্য কিছু মনোস্যাকারাইড থাকবে। সামান্য বলতে ঠিক কতগুলোকে বোঝায় বলতো? 3 থেকে 10টাকে বোঝায়। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি, তাই না? তো যেসব কার্বোহাইড্রেটকে ভাঙলে আমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো, তারাই হয়ে যাবে অলিগোস্যাকারাইড। বুঝতে পারছো? এরা হচ্ছে একে অপরের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকবে, এটা তো অবভিয়াস কথা। আচ্ছা, অলিগোস্যাকারাইডের মধ্যে কি কি থাকতে পারে বলো তো? ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সা, হেপ্টা, অক্টা, হ্যাঁ, এরকম থাকতে পারে। তো আমাদের সবকিছু দরকার নাই। আমরা পড়বো কি? প্রথমে পড়বো হচ্ছে ট্রাইস্যাকারাইড। তো ট্রাইস্যাকারাইড মানে কি? যদি আমাদের 3টা মনোস্যাকারাইড ইউনিট পরস্পরের সাথে ডাইস্যাকারাইড, সরি, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যদি যুক্ত থাকে। বুঝতে পারছো? 3টা মনোস্যাকারাইড ইউনিট যদি পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে হচ্ছে ট্রাইস্যাকারাইড। ওকে, কতগুলা অণু যুক্ত হচ্ছে সেটাই কিন্তু এখানে ম্যাটার করে। ওকে, যেমন এক্সাম্পল কি? র্যাফিনোজ। ওকে, র্যাফিনোজ দেখো এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ এবং এখনো গ্যালাক্টোজ দিয়ে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা,
এখানে সংকেতটা অত বেশি ইম্পর্টেন্ট না। সংকেত আমি বলতেছিলাম, তুমি সংকেতটা বের করতে পারবা। কিরকম ভাবে বের করবা বলো তো, আমি তোমাকে তাহলে শর্ট একটু বলে দিই। হ্যাঁ, সংকেতটা আমি তোমাদের তাহলে শর্ট একটু বলে দিই। অত বেশি লাগে না পরীক্ষায়, তাও আমি তোমাদের বলে দিই যেহেতু চলে আসলো। তো প্রথমে কি বলো, প্রথম হচ্ছে আমাদের ট্রাইস্যাকারাইড। হ্যাঁ, তো ট্রাইস্যাকারাইডে মনে রাখো আমাদের ইউনিটটা কি বলো তো। ইউনিটটা হচ্ছে ওই যে C6H12O6। নর্মালি আমাদের সিলেবাসের ভিতরে যতগুলো অলিগোস্যাকারাইড আছে সবাই হচ্ছে হেক্সোস মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়। এই জন্য এখানে আমি হেক্সোস মনোস্যাকারাইডের মধ্যে C6H12O6 এটাকে আমি চিন্তা করব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এটাকে আমি কি করব, তিনটা অণু চিন্তা করব, কারণ কি তিনটা স্যাকারাইড, তিনটা মনোস্যাকারাইড মিলেই তো ট্রাইস্যাকারাইড তৈরি হয়। বাট এখান থেকে আমি দুইটা পানির অণু বাদ দিব, দুইটা পানির অণু বাদ দিব। কেন ভাই? কারণ আমি যখন ডাইস্যাকারাইড তৈরি করতেছিলাম তখন আমি একটা পানির অণু বাদ দিছিলাম, তাই না? যখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে তখন আমি একটা পানির অণু বাদ দিব, কারণ সেখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হবে জাস্ট একটা। যতগুলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ততগুলো আমি পানির অণু বাদ দিব। এবার আমাকে বলো ট্রাইস্যাকারাইডে কতগুলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হবে? নিশ্চয়ই দুইটা। কিভাবে দুইটা? এই ধরো আমাদের একটা গ্লুকোজ, এই গ্লুকোজের সাথে এই ধরো একটা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সাথে এই ধরো একটা গ্যালাক্টোজ, না? হ্যাঁ, এই র্যাফিনস তো এভাবে তৈরি হয়, একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ। তাহলে দেখো এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কয়টা তৈরি হবে? নিশ্চয়ই দুইটা তৈরি হবে, না? এগুলো সেই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এই জন্য আমি দুই অণু পানি এখান থেকে বাদ দিব। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে তুমি যদি এখানে হিসাব করো তাহলে কার্বন পাবা 18টা। হুম, হাইড্রোজেন কয়টা হয় বলো তো? 36, সেখান থেকে তুমি 4 বাদ দাও তাহলে 32। এবং অক্সিজেন কয়টা হয়? এখানে হয় 3 6 18, আর এখান থেকে বাদ দিলে কত আসবে? 16, তাই না? রাইট, বুঝতে পারছো? দেখো এইটাই কিন্তু আমাদের ওইখানে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এটাই কিন্তু দেখছো যে দেওয়া আছে। তাহলে এখানে আমি তাহলে সবগুলো একটু বলি। টেট্রাস্যাকারাইড কিরকম হবে? টেট্রাস্যাকারাইড, তাহলে হ্যাঁ, টেট্রাস্যাকারাইড। তাহলে এখানে কি করবা বলো তো? চারটা অণু নিয়ে হচ্ছে এরকম হেক্সোজ নিবা, চারটা অণুর এরকম হেক্সোজ নিবা, সেখান থেকে তুমি তিনটা পানি বের করবা, কারণ কারণ এখানে তিনটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হচ্ছে, তাই না? তাহলে চিন্তা করে দেখো, 4 6 24, কার্বন এখানে হচ্ছে 24টা। হাইড্রোজেন চিন্তা করো ভাই, কত আসে? 48, সেখান থেকে 6টা কম কম হবে, 48 থেকে 6টা কম হলে 42। অক্সিজেন তুমি চিন্তা করো, 4 6 24, সেখান থেকে তিনটা কম তাহলে 21। লাস্টে কি বলো? পেন্টাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। তাহলে এখানে আমাদের মনোস্যাকারাইড ইউনিট হবে কয়টা? 5টা। এটা হবে 5টা। সেখান থেকে 4টা অণু পানি বের হবে, কারণ 4টা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এখানে আছে, তাই তো? তাহলে দেখো 5 6 30। হাইড্রোজেন কয়টা হবে বলো তো? 5 12 60, সেখান থেকে 8টা কম হবে, না? তাহলে এখানে 52। আর অক্সিজেন হচ্ছে 5 6 30, সেখান থেকে 4টা কম হবে, তাহলে হচ্ছে 26। বুঝতে পারছো না সবগুলা কিভাবে তৈরি হবে? এই সংকেত মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, হিসাব করে করে বের করে ফেললা। ওকে, মুখস্থ করার দরকার নেই, এগুলো অত বেশি আসেও না। তাহলে হচ্ছে তুমি ট্রাইস্যাকারাইড এক্সাম্পল পড়বা কি? র্যাফিনোস। টেট্রাস্যাকারাইড এক্সাম্পল হচ্ছে স্ট্যাকিওস, যেটা হচ্ছে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং দুই অণু গ্যালাক্টোজ নিয়ে তৈরি হচ্ছে। তার মানে মনে রাখো যে প্রত্যেক ক্ষেত্রে আমি কি করবো, এক অণু করে গ্যালাক্টোজ বাড়াবো। এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ ফিক্সড, জাস্ট প্রতিবারে হচ্ছে এক অণু করে গ্যালাক্টোজ বাড়াবো। তো ট্রাইস্যাকারাইডে একটা গ্যালাক্টোজ ছিল, টেট্রাস্যাকারাইডের দুইটা গ্যালাক্টোজ, তাহলে বলো পেন্টাস্যাকারাইড ভার্বাকোস, এটার মধ্যে কয়টা গ্যালাক্টোজ বলো তো? এটার মধ্যে হচ্ছে তিনটা গ্যালাক্টোজ, তাই তো? বিষয়টা কি বোঝা গেছে না? তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে লেকচার এই পর্যন্ত ছিল। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ পলিস্যাকারাইড থেকে শুরু করব। তো ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।